নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বল তো শেষ হয়েছিল কালকে পুরানা? হ্যাঁ বান্তায় আজকে 239 পৃষ্ঠার অধিপতি এটা থেকে শুরু হবে যে উপাসক জ্ঞানশ্রী সিংহ ফরেন অধিপতি। আমি তো চ্যাপ্টারই খুঁজে পাচ্ছি না, কোন অধ্যায় জানি। ইন্দ্রা বড়ুয়া পড়েন। কত চ্যাপ্টারটা একটু বলেন ইন্দ্রা বড়ুয়া। অধিপতি ছন্দাদি চারি চৈতসিক সহজাত চৈতসিককে আত্মবলে আত্মগতি প্রাপ্ত করায়। সহজাত চিত্ত চৈতসিকও সেই গতি অনুযায়ী চলিতে থাকে। এই প্রকার আধিপত্যের কারণে ইহাদিগকে অধিপতি বলা হয়। এই চারি অধিপতির মধ্যে বীর্য, চিত্ত এবং মীমাংসা বা প্রজ্ঞা ইন্দ্রিয় রূপে গৃহীত হইয়াছে। ইহারা স্ব স্ব ইন্দ্রত্ব পরিত্যাগ না করিয়াই অধিপত্য করিয়া থাকে। চিত্ত এখানে যবন চিত্ত উৎপত্তি। অন্য তিন অধিপতিও যবন স্থানে আধিপত্য করে। যখন কেহ কোনো কাজ করে তখন হয় উদ্দেশ্য, নতুবা ইচ্ছা শক্তি, অথবা উদ্যম কিংবা জ্ঞান মুখ্য হইয়া তাহাকে পরিচালিত করে। ইন্দ্রিয় ও অধিপতির মধ্যে পার্থক্য এই যে ইন্দ্রিয়ের সমকক্ষ আছে, অধিপতি সমকক্ষ নাই। এই জন্য এক সময় একটি মাত্র অধিপতি হয় এবং অন্য তিনটি সেই অধিপতির অনুসরণ করে। অমিতা বড়ুয়া, এটা তো আলোচনা করার দরকার নেই, এমনি বোঝা যাচ্ছে না? না বান্তে একটু আলোচনা করেন। আর ও দাদা বলছিল যে এটা সপ্তম পরিচ্ছেদ বান্তে, সপ্তম পরিচ্ছেদে ওই মিশ্র সংগ্রহের মধ্যে আসলে, ওখানে আলোচনার মধ্যে আসলে অধিপতিটা জানতে পারবে। এ নিয়ে এক লাইন এক লাইন করে আলোচনা করো তো।
অধিপতি ছন্দাদি চারি চৈতসিক সহজাত চৈতসিককে আত্মবলে আত্মগতি প্রাপ্ত করায়। অর্থাৎ এখানে বলছে যে ছন্দ চারি চৈতসিক, ছন্দ, বীর্য, চিত্ত, মীমাংসা, এই চারটা চৈতসিককে সহজাত চৈতসিককে আত্মবলে আত্মগতি পথ করায়। অর্থাৎ ওই জায়গায় যদি একটা যদি অধিপতি হয়, যেমন কি ইচ্ছা বা ছন্দ, অর্থ হচ্ছে যে ইচ্ছা, ওই ইচ্ছা শক্তি যদি অধিপতি লাভ করে, তখন কিন্তু বাকি যে তিনটা চৈতসিক আছে সেটাও কিন্তু ওই যে ছন্দ যেটা ইচ্ছা পোষণ করে, সেভাবে এটাও বলছে যে আত্মগতি প্রাপ্ত হয়। মানে ওই তিনটাও একই পথে হাঁটে, ছন্দ যেদিকে যাবে আর তিনটাও সেম রাস্তা দিয়ে যায়, এটাই বলছে মনে হয়। হ্যাঁ, ঠিকই আছে, এটাই। ভান্তে আপনি তারপরে একটু বুঝাই দেন। ছন্দা আদি বলতে মানে আমরা যে চারি অধিপতি পড়ছিলাম যে ছন্দ, বীর্য, চিত্ত, মীমাংসা, এই চারটা চৈতসিক, এদের একটা নিয়ম হচ্ছে যে এরা সহজাত। আমরা সহজাত এরকম আরো অনেক কিছু দেখছি না, যেমন সর্বচিত্ত, সাধারণ চৈতসিক, সহজাত, এই জাতীয় আরো অনেক কিছু দেখছি না, যেগুলো একসঙ্গেই উৎপন্ন হতে হবে, বাধ্যগত হয়, ওই রকম বিষয়গুলো। তো এখানে যে কোনো একটা উৎপন্ন হইলে ও বাকিগুলো এমনি অটোমেটিক ভাবে ওর সঙ্গে নিয়ে চলে। তারপরে সহজাত চিত্ত চৈতসিক সে গতি অনুযায়ী চলিতে থাকে। এ প্রকার আধিপত্যের কারণে ইহাদিগকে অধিপতি বলা হয়, যেটা আমরা এখন আলোচনা করেছি। মানে অধিপতি কখন বলা হয়? একটা যখন অধিপতি হয় বা একটা চৈতসিক যখন উৎপন্ন হয় ছন্দ, বাকি তিনটাও সেম ভাবে সেটা উৎপন্ন হয়ে যায়। ওগুলো আরেকবার আলোচনা করলে একটু ভালো হবে। এই শিল্পী বড়ুয়া অধিপতিগুলো আবৃত্তি করেন। চারি অধিপতি ছন্দ, বীর্য, চিত্ত, মীমাংসা, চারি অধিপতি। এই চারটা আর নাই না? না, ঠিক আছে। হ্যাঁ, তারপরে তারপর এই চারি অধিপতির মধ্যে বীর্য, চিত্ত এবং মীমাংসা অর্থাৎ প্রজ্ঞা ইন্দ্রিয় রূপে গৃহীত হইয়াছে। ইহারা স্ব ইন্দ্রত্ব পরিত্যাগ না করিয়াই আধিপত্য করিয়া থাকে। মানে এখানে বলছে যে চারি অধিপতির মধ্যেই, অর্থাৎ বীর্য আর চিত্ত আর মীমাংসা, এই তিনটা যদি ইন্দ্রত্ব লাভ করে বা ইন্দ্রিয় রূপেও থাকে, কিন্তু ওনারা শুধুমাত্র ইন্দ্রত্ব করে না, সেই সাথে ওনারা পুরা চিত্তের উপর মধ্যে আধিপত্য করে, মানে আধিপত্য বিস্তার করে ওই জায়গায়। হ্যাঁ, তারপরে এটার একটা উদাহরণ নিচে আছে উদাহরণ। চিত্ত এখানে যবন চিত্ত উৎপত্তি, অন্য তিনটি অধিপতি ও যবনের স্থানে আধিপত্য করে।
চিত্ত বলছে যে এখানে যবন চিত্ত উৎপত্তি। যবন স্থানে যাওয়া মানে তো আমাদের যে কর্মফল, যেটা মানে কর্ম সম্পাদন করি আর কি, ওই কর্মটার কুশল অকুশল ফল ভোগ করে ওই জায়গায়। তো সেখানে ওই তিনটিও মানে অধিপতি, মানে অধিপত্য করে। অর্থাৎ যখন যবনস্থানে গিয়ে চিত্ত উৎপত্তি হয় বা কুশল অকুশলে, ঠিক ওই সময় ওই তিনটাও, যেমন বীর্য, এই চিত্ত, যেটা প্রজ্ঞা, এই তিনটাও কিন্তু অধিপতি হিসেবে কাজ করে। হুম, না, তিনটা অধিপতি হবে না। অধিপতি তো বানতে সবসময় একটাই হয়, হ্যাঁ, তিনটা তো হয় না। হুম, বানতে ইন্দ্র তো অনেকগুলা হওয়া যায়, কিন্তু অধিপতি হয় যে মনে হয় শুধু একটা। হ্যাঁ, ইন্দ্র হওয়ার সময় ইন্দ্র অনেকগুলোই হয়, কিন্তু অধিপতি শুধু একটা হয়। বানতে এটা আহ যদি বলি, যেমন কি আমরা সবসময় যে এই উম, যেটা ফুটবল খেলার মধ্যে দেখি, হুম, মানে ক্যাপ্টেন যিনি আছেন উনি কিন্তু পুরা দলের মধ্যেই উনি দেখে যে মানে সব দিক দিয়ে উনি পুরা দলকে মেনটেন করে। হুম, আর বাকি যারা আছেন ওনারা শুধু একজন একজন, মানে ওনার কাজটা উনি করে, হুম, যে যার কাজটা সে শুধু ওইটাই করে, হুম, পুরো টিমের কাজটা করে না। ঠিক হুম, এখানেও অধিপতি হচ্ছে যে ওরকমই, মানে অধিপতি যে হবে সে পুরা সব দিক দিয়ে লক্ষ্য রাখে, এবং ওনার লক্ষ্য যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে না পারে ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু ওই জায়গায় মানে স্থির থাকে, হুম, এবং বাকি যারা থাকে ওদেরকে পরিচালনা করে। ঠিক আছে। যখন কেহ কোনো কাজ করে তখন হয় উদ্দেশ্য, নতুবা ইচ্ছা শক্তি, অথবা উদ্যম, কিংবা জ্ঞান মুখ্য হইয়া তাহাকে পরিচালিত করে। উদ্দেশ্য, অথবা ইচ্ছা শক্তি, অথবা পান্তে এখানে লাইনটা একটু বোঝাই দেন তো, এটা কি শুধুমাত্র চিত্ত এখানে যবন উৎপত্তি। চিত্ত বলতে এখানে যবন উৎপত্তিকেই বুঝতে হবে, মানে যবনের জায়গাটা। আর এই যবনের স্থানে পৌঁছাতে আর তিনটা মানে সহযোগী হিসেবে কাজ করেছেন। ওই জায়গায় বানতে চিত্ত হচ্ছে অধিপতি, আর ছন্দ না, মানে হয় ইচ্ছা নাই। শক্তি। অর্থাৎ আমরা চারি ঋদ্ধিপাত বা চারি অধিপতির মধ্যে আমরা চিত্ত অধিপতি একটা পাচ্ছি না? চিত্ত অধিপতি আছে? হ্যাঁ আছে বানতে চিত্ত। এই চিত্ত অধিপতি হচ্ছে যে ওই যবন স্থানের ওই চিত্ত, এটাই বুঝতে হবে বলা হচ্ছে এখানে। হ্যাঁ, চিত্ত এখানে যবন উৎপত্তি। অন্য তিন অধিপতিও যবন স্থানে আধিপত্য করে। যখন কেহ কোনো কাজ করে তখন সেই উদ্দেশ্যে নতুবা ইচ্ছাশক্তি
অথবা উদ্যম কিংবা জ্ঞান মুখ্য হইয়া তাহাকে পরিচালিত করে। উদ্যম, ইচ্ছাশক্তি, উদ্দেশ্য অথবা জ্ঞান। তারপর হচ্ছে মানে এই 4টা বিষয়কে আবার এখানে একদম আমাদের ভাষাতে উদ্দেশ্য, ইচ্ছাশক্তি, উদ্যম, জ্ঞান। ছন্দ, চিত্ত, বীর্য, মীমাংসা। 4টার কথাই বলছে মানতে এখানে। ছন্দ হচ্ছে যে ওই ইচ্ছাশক্তি, তারপরে আর উদ্দেশ্য হচ্ছে যে চিত্তকে বোঝাচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ, আর উদ্যম হচ্ছে যে বীর্য। বীর্য, আর জ্ঞানকে বলতেছে যে প্রজ্ঞা প্রজ্ঞা। বা মীমাংসা আর কি। হ্যাঁ, যে কোনো একটাকে কেন্দ্র করে ওই যবন কার্য পরিচালিত হয়। যে ওখানে যে কোনো একটা মানে প্রধান থাকবে, মুখ্য থাকবে। নাইলে উদ্দেশ্য মুখ্য থাকবে, নাইলে ইচ্ছাশক্তি মুখ্য থাকবে, অথবা উদ্যম মুখ্য থাকবে, অথবা জ্ঞান মুখ্য থাকবে। এখন বোঝা গেছে? হ্যাঁ, কিন্তু থাকলেও ওই 3কে ফেলে যায় না, ওই 3 সঙ্গে থাকে, যেহেতু সহজাত। আমার উদ্দেশ্যের কারণে হয়েছে বিষয়টা, অথবা ইচ্ছাশক্তির কারণে হয়েছে, অথবা উদ্যমের কারণে হয়েছে, অথবা জ্ঞানের কারণে হয়েছে। তবে এই জ্ঞান আর ওই প্রজ্ঞা ব্যবধান আছে। যেহেতু প্রজ্ঞা নাই, তাদের কাছেও এই অধিপতি উৎপন্ন হয়। বুঝা গেছে? ভান্তে এটা প্রজ্ঞাটা মানতে আমরা যে প্রজ্ঞাটা জানি ওই প্রজ্ঞাটার কথা বলতেছেন এখানে, হচ্ছে জ্ঞানের প্রজ্ঞা যেটা ওইটা। একেবারে মুখ্য প্রজ্ঞা এটা না। এটা যেহেতু সকলের কাছে স্বাভাবিক ঋদ্ধি উৎপন্ন হতে পারে, যেহেতু এগুলো ঋদ্ধিপাদ, সে দৃষ্টিকোণ থেকে ওইটা না। তাহলে কোনটা কিভাবে বোঝা যায়? ওই বিষয় প্রাপ্তির জন্যে, ওই ঋদ্ধি প্রাপ্তির জন্যে যেই জ্ঞানের প্রয়োজন, বা ওটা একটা বিদ্যা, ওটা একটা জ্ঞান, ওই জ্ঞানকে মুখ্য করে ওটা প্রাপ্তির জন্যে, ওটা পাওয়ার জন্যে, ওটাকে যখন মুখ্য করে যখন এটা করা হয়, তখন এই ঋদ্ধিপাদ, ঋদ্ধি উৎপন্ন হয়। ভান্তে ঋদ্ধিপাদ মানে এটা ঋদ্ধির কথা কেন এগুলো আবার এখানে আসছে? 4ই অধিপতি, এগুলো এদিকে অধিপতি হইলেও আবার এরা ঋদ্ধিপাদ, 4ই ঋদ্ধিপাদের মধ্যেও এরাই, এই চৈতসিক গুলাই। মনে আছে? ভান্তে মনে আছে, কিন্তু
এখানে জ্ঞানের কথা থেকেই আসতেছে যে কথাটা, মানে জ্ঞান বলতে এখানে আমরা এখানে কোন জ্ঞান ধরবো? এই জন্য আসছে যে কথাটা। বলেন। ঋদ্ধি মানে শক্তি দেয়া, ওই বুদ্ধ যে ঋদ্ধি দেখা এটা এই শক্তি ঋদ্ধি। হ্যাঁ, ঋদ্ধি মানে হচ্ছে যে আমরা অনেক সময় অতি কিছুকে পুণ্যঋদ্ধিও বলে থাকি। যেমন বিশাখার বাবাকে ধনঞ্জয় শ্রেষ্ঠী না, বিশাখার বাবা, বিশাখার দাদু মিগার শ্রেষ্ঠী, মেন্ডক শ্রেষ্ঠী। তারপরে বিশাখার মা, এরা তিনজন একই ঘরের মধ্যে, তারা তিনজন ছিল পুণ্যঋদ্ধি সম্পন্ন। এই ঋদ্ধি আর পুণ্যঋদ্ধি বেশ কম আছে। পুণ্যঋদ্ধি বান্তে এটা অলৌকিক হতে পারে না? অলৌকিক না, অলৌকিক লৌকিক। ঋদ্ধি মানে লৌকিক ঋদ্ধি, অলৌকিক। লৌকিক ঋদ্ধি যেহেতু দেবলোকের লোকেদের কাছেও আছে, সেহেতু এটা লৌকিক। ঋদ্ধি অলৌকিক না। চাইলে এটা লোকে উৎপন্ন করতে পারে, লোকে থাকা অবস্থায় উৎপন্ন করা যায়। অলৌকিক হচ্ছে যে চারি মার্গ চারি ফল অলৌকিক। চারি মার্গ চারি ফল লাভ করা অবস্থায়ও এগুলো লাভ করা যায়, তখনও এগুলো লৌকিক কার্যই বলা হয়। অলৌকিক শুধুমাত্র চারি মার্গ চারি ফল। হ্যাঁ, মানে অধিপতি নিয়ে আমি একটু করে হ্যাঁ বলেন। একটু করে আমি দেখছিলাম যে সেখানে বলতেছে 4 নম্বর যেটা আমরা ওই মীমাংসা বা প্রজ্ঞা পাচ্ছি, সেটার অর্থ এখানে বলতেছে অনুসন্ধান বা বিশ্লেষণ, পরীক্ষা করা, বিচার করা, এটা ঠিক কিনা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া। আবার বলেন। তো মানে এটার অর্থ বোঝাচ্ছে এখানে এটা অনুসন্ধান বা বিশ্লেষণ, কোনো কিছু পরীক্ষা করা, বিচার করা, ঠিক কিনা সেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া। তো এটাকে বোঝাচ্ছে, মানে যেটা আমরা মীমাংসা বা প্রজ্ঞা নিয়ে যেটা আলোচনা করতেছি। হ্যাঁ, ঠিক কিনা তো এটা একেবারে প্রজ্ঞার মধ্যেও জিনিসটা সেটাই যাচ্ছে। তো মানে প্রজ্ঞাও তো যেতে যেতে একেবারে আমাদের শেষ প্রান্তের প্রজ্ঞা নিত্য দুঃখ অনাত্মা, সেটাও প্রজ্ঞা না, সেটারও তো কাজ এক ওইটা মীমাংসা করা প্রখান্তরে আর কি, এটা ক্রমিক ধারাবাহিক। তাহলে এই জায়গাটার এটা কদ্দূর পর্যন্ত যাবে বা কোন প্রজ্ঞা পর্যন্ত হবে, বা কোন জ্ঞান পর্যন্ত আমরা ইয়ে করতে পারি। হ্যাঁ বলেন। এখানে অধিপতির মানে যে 4টা বিষয় আমরা এখানে বললাম আর কি, ছন্দ, বীর্য, চিত্ত এবং মীমাংসা, এগুলো এমন না যে কি শুধু কুশলের সাইডে আছে, এটা অকুশলের সাইডেও যায় এগুলো। তো সেই দিক থেকে অধিপতি মানে আমাদের যে চিত্ত বা কর্ম
তৈরি হচ্ছে সেগুলো এই 4টা অধিপতি এগুলোর কারণে হচ্ছে। এরাই মানে মূলত ইয়া করতেছে আর কি, এগুলোর কারণে সৃষ্টি হচ্ছে। অকুশল সাইডে 4টা যৌথভাবে যাবে না, আর 4টা যৌথভাবে গেলে 4টা একসঙ্গে এভাবে যৌথভাবে কাজ করলে তখন এগুলো ঋদ্ধিপাদ। এখানে জ্ঞান হচ্ছে যে মূলত যেই মাপের জ্ঞান আর কি, আমরা এটা একবার আগে আলোচনা করছিলাম বোধহয়, যে জিনিসটা বানাইতে জানে ওই সম্পর্কে তার একটা জ্ঞান আছে না, অভিজ্ঞতা আছে না, ওই পর্যায়ের অবস্থা এটা। এখানে ঋদ্ধি বিষয়টাকে যদি আমরা জ্ঞান হিসেবে যদি চিন্তা করি, একটা বিষয় জানা না, এটা নতুন একটা অভিজ্ঞতা না। আবার এই ঋদ্ধিকে এমনি নর্মালি তো আমরা অভিজ্ঞা বলি, তো যখন পঞ্চবিজ্ঞা স্বরবিজ্ঞার বেলায় তখন পঞ্চবিজ্ঞা আমরা বলি না এগুলোকে। অভিজ্ঞা মানে একটা বিষয় এটা জানা, অভিজ্ঞতা হওয়া, অভিজ্ঞতা থেকে অভিজ্ঞা। এই অভিজ্ঞার সিস্টেমে যদি বলি তাহলে এটা একটা অভিজ্ঞতা বা জানা। আর জানা পর্যায়ে কেই আমরা যদি জ্ঞান বলে বিবেচনা করি তাহলে এটা ওই সেই জ্ঞান হিসাবে বিবেচনা করা যাবে। আচ্ছা, যাই হোক, তারপরেরটা দেখি। মুখ্য হইয়া থাকে, পরিচালিত করে। ইন্দ্রিয় ও অধিপতির মধ্যে পার্থক্য এই যে ইন্দ্রিয়ের সমকক্ষ আছে, ইন্দ্রিয়ের সমকক্ষ আরও কেউ থাকে, কিন্তু অধিপতির সমকক্ষ আর কেউ থাকে না। আপনি এমনি ইয়া করেন, চারি অধিপতি সম্পর্কে বিস্তারিত একটা জেনে নেন এআই থেকে। চারি অধিপতি থেকে বিস্তারিত একটা মানে ইয়া বুঝাই দেওয়ার জন্য এরকম বলেন, তখন হয়তো ওখানে কিছুটা সহজ করে থাকতে পারে। এখানে বুঝাই দিয়েছে, কিন্তু এটা তো আমাদের মাথাতে আসতেছে না, যদিও বা ভালো করে। তারপরে ভান্তে এখানে অধিপতির মধ্যে তো ভান্তে ঋদ্ধিপাদর ব্যাপারটা আসবে না। অধিপতি তো আমরা অধিপতির মধ্যে ঋদ্ধির ব্যাপারটা আসবে না। হ্যাঁ না, ভান্তে আপনি যে বলছেন যে ঋদ্ধিপাদ হচ্ছে যে 4টা ছন্দ, বীর্য, চিত্ত, মীমাংসা, এটা হচ্ছে ভান্তে অধিপতির। আর ঋদ্ধিপাদেরটা ওইটার আলোচনা হচ্ছে আরেক রকম, বা ওইটার বিশ্লেষণটা আরেক রকম। আর অধিপতিরটা হচ্ছে, এটা হচ্ছে যে শুরু, অধিপতিরটা অধিপতি দিয়ে শুরু। তো এখানে প্রজ্ঞাটা বানতে আমরা একবার আলোচনা করেছিলাম, প্রজ্ঞা কত প্রকার, সেটা আসলে আমার ঠিক এখন মনে পড়তেছে না। মানে প্রজ্ঞা যে আমরা যে একদম শেষ ইয়া হচ্ছে যে যখন অনিত্য দুঃখ অনাত্মা ওই বিষয় যখন উপলব্ধি করতে পারেন তখন ওইটা হচ্ছে অনেক মানে একদম হাই লেভেলের যে প্রজ্ঞা ওইটা। কিন্তু জ্ঞান উৎপন্ন করা সেটাও কিন্তু প্রজ্ঞা, কুশল চিত্ত উৎপন্ন করলে সেটাও কিন্তু প্রজ্ঞা। এই যে এখানে যাওয়ার জন্য এটা ওই অধিপতি অধিপতির প্রজ্ঞাটা হচ্ছে যে মানতে, অর্থাৎ বিচার বিশ্লেষণের মাধ্যমে ওই জায়গায় বা ওই লোককে পৌঁছাতে পারাটাই হচ্ছে যে এখানে প্রজ্ঞা। ওই ওই জ্ঞানটা দিয়েই ওনার লোককে পৌঁছাতে পারাটাই হচ্ছে যে প্রজ্ঞা। ঠিক আছে, তারপরে এটা তো মনে হয় কুশল অকুশল দুটোটা আসবে তো বানতে, অকুশলের বেলায় ওটা তো ঋদ্ধিপাদের যেটা 4টা, এটা ঋদ্ধিপাদ অলরেডি ওখানে লেখাই আছে, ঋদ্ধিপাদের যেটা চতুর্বিধ ঋদ্ধিপাদ। এটা না, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে প্রজ্ঞা কখনো অকুশল হয় না।
প্রজ্ঞা হয় যে কুশল। আমরা এখানে অকুশলের বিষয়টা সেই জন্য এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না। হয়তোবা ৩টা দিয়ে সেটা হ্যাঁ, অকুশল মিলানো যাবে, কিন্তু প্রজ্ঞা দিয়ে বলতে অকুশল হবে না। ছন্দ নর্মালি দুই দিকে কাজ করে, দুই দিকে কাজ করে। তারপরে বীর্য দুই দিকে কাজ করে, চিত্তও দুই দিকে কাজ করে। চিত্ত দুই দিকে কাজ করে, মীমাংসা সেটাও দুই দিকে কাজ করে। এগুলো যার যার এককভাবে, কিন্তু তারা প্রত্যেকেই দুই দিকেই কাজ করে। ভান্তে মীমাংসা যদি দুই দিকে কাজ করে, হ্যাঁ মীমাংসার ক্ষেত্রে দুই দিকে, কিন্তু যখন শব্দটা যখন প্রজ্ঞা চলে আসবে, তাহলে প্রজ্ঞা আসলে কি দুই দিকে হবে? প্রজ্ঞা এখানে মীমাংসা বলতে বুঝতে হবে যে শুধু আমাদেরকে প্রজ্ঞাকে, মীমাংসা হ্যাঁ প্রজ্ঞা। জন্য আমাদের সবসময় এটা প্রজ্ঞা। এই মীমাংসার খানিক অংশ আমরা ইয়ার মধ্যেও দেখতে পাই, যেমন সম্প্রতীচ্য সন্তিরণ ব্যবস্থাপন। এই ব্যবস্থাপনের যে একটা ব্যবস্থা দেওয়া, ওখানে নর্মাল চিত্তের মধ্যেও, আমাদের যে কোনো চিত্তের মধ্যেও ওই মীমাংসার খানিক পর্যায় বা সূচনা অবস্থা ওখানেও কিন্তু আছে। হ্যাঁ, কি লেখা আছে বলে? শুধু কি ওই প্রকারটা পড়বো নাকি পুরোটা পড়বো? না, পুরোটা পড়েন। আচ্ছা, প্রথম থেকে পড়তেছি। চারি অধিপতি। অভিধর্মে 4 প্রকার অধিপতির কথা বর্ণিত হয়েছে। এক একটি চিত্তে একই সময়ে এদের মধ্যে কেবল একজন অধিপতি হিসেবে কার্য করে। এই 4টি হলো ছন্দাধিপতি, বীর্যাধিপতি, চিত্তাধিপতি ও মীমাংসাধিপতি বা প্রজ্ঞা। নিচে প্রত্যেকটি বিস্তারিত আলোচনা করা হলো। ছন্দাধিপতি ইচ্ছাশক্তির আধিপত্য। মূল উপাদান ছন্দ চৈতসিক। এটি হলো করণীয় বস্তুর প্রতি যুক্ত হওয়ার ইচ্ছা বা কর্ম করতে চাওয়ার মানসিক শক্তি। প্রধান বৈশিষ্ট্য অত্যন্ত শক্তিশালী ইচ্ছা শক্তি, লক্ষ্য অর্জনের জন্য প্রবল অভিলাষ। অন্যান্য নাম ও সমার্থক ধারণা ইচ্ছা শক্তি বা প্রেডোমিনেন্ট ডিজায়ার। বিশেষ তত্ত্ব ছন্দ এবং লোভ এর মধ্যে পার্থক্য রয়েছে। লোভ আটকে রাখে, ছন্দ কাজের পথ দেখায়। বীর্যাধিপতি উদ্যম শক্তির আধিপত্য। মূল উপাদান বীর্য চৈতসিক। এটি হলো ধৈর্য, উদ্যম ও সঠিক প্রয়োগের শক্তি। প্রধান বৈশিষ্ট্য কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা। অলসতা বা থিনমিদের সম্পূর্ণ অনুপস্থিতি। অন্যান্য নাম ও সমার্থক ধারণা উদ্যম শক্তি, এফোর্ট। বিশেষ তত্ত্ব এটি একটি প্রকীর্ণ চৈতসিক, কিন্তু যখন অধিপতি হিসেবে উৎপন্ন হয় তখন সমগ্র চিত্তবর্গের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। চিত্তাধিপতি চেতনার আধিপত্য। মূল উপাদান চিত্ত সমগ্র মানসিক প্রক্রিয়ার পথ প্রদর্শক। প্রধান বৈশিষ্ট্য চিত্তের তীক্ষ্ণতা, দৃঢ়তা ও স্থিরতা। কোন বিষয়ে চিত্তকে নিবিষ্ট রাখার ক্ষমতা। অন্যান্য নাম ও সমর্থক ধারণা চেতনার প্রাধান্য, কনসাসনেস। মীমাংসাধিপতি প্রজ্ঞার আধিপত্য। মূল উপাদান প্রজ্ঞা চৈতসিক, যা ধর্মসমূহকে যথাযথভাবে বিশ্লেষণ ও যাচাই করে। প্রধান বৈশিষ্ট্য তীক্ষ্ণ বুদ্ধি, বিচার বিশ্লেষণ ক্ষমতা ও মীমাংসা শক্তি। অন্যান্য নাম ও সমার্থক ধারণা বুদ্ধিবৃত্তির আধিপত্য, প্রজ্ঞা ইনভেস্টিগেশন। বিশেষ তত্ত্ব এটি অন্যান্য অধিপতিদের কার্যকারিতা নিয়ন্ত্রণ ও দিক নির্দেশনা দেয়। শুধুমাত্র ত্রিহেতুক যেমন চিত্তে এটি উৎপন্ন হয়। এতটুকু পর্যন্ত আছে। আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে চারি অধিপতি ও চিত্তের সম্পর্ক। এটাকে পড়বো? হ্যাঁ, পরে। অধিপতি ধর্মসমূহ শুধু কুশল চিত্তেই নয়,
কিছু অকুশল চিত্ত এবং ক্রিয়া চিত্তেও উৎপন্ন হতে পারে। কুশল চিত্তে ব্যক্তি যখন দানশীল ভাবনা বা অন্য কোনো সৎকর্মে অত্যন্ত গভীর ও তীব্রভাবে নিয়োজিত হয় তখন এই অধিপতিগুলো স্পষ্ট হয়ে ওঠে। অকুশল চিত্তে ব্যক্তি যখন হিংসা, প্রতারণা বা অন্য কোনো অসৎকর্মে অত্যন্ত তীব্র অভিপ্রায়ে লিপ্ত হন তখন সেখানেও যথাক্রমে ছন্দ, বীর্য, চিত্ত অধিপতি হিসেবে কাজ করতে পারে। তবে প্রজ্ঞা কখনো অকুশল চিত্তের সাথে যুক্ত হতে পারে না। ক্রিয়া চিত্তে অরহতের বুদ্ধিবৃত্তি ও দৈনন্দিন কাজকর্মেও এই অধিপতিগুলো উপস্থিত থাকতে পারে। যাই হোক, এখানে প্রজ্ঞা লেখছে, প্রজ্ঞা কুশল পক্ষীয় সাইডে আনলে তখন প্রজ্ঞা লেখা থাকতে পারে, কিন্তু যেহেতু এটা অকুশল পক্ষী ভাবেও কাজ করে তখন ওই প্রজ্ঞা লেখা যাবে না। মীমাংসা যেহেতু উভয় সাইডের, আমরা মিশ্র প্রকীর্ণ চৈতসিকের মধ্যে এটাকে দেখেছিলাম, মীমাংসা দেখছিলাম না প্রকীর্ণ চৈতসিকের মধ্যে 6 প্রকীর্ণ চৈতসিক। না, এটাতে প্রকীর্ণ চৈতসিক নাই, আছে যেমনতে এখানে ছন্দ আছে, বীর্য আছে, এগুলো আছে, বিতর্ক, বিচার, অধিমুখ্য, বীর্য, প্রীতি, ছন্দ। তাহলে এটা নাই, এটা তাহলে শুধু এটা শুধু সুমন চৈতসিকের মধ্যে আছে যে প্রজ্ঞা, এটা প্রজ্ঞা কখনো অকুশল হবে না। না, যদি অকুশল সাইডে মীমাংসা এটা মীমাংসা তো কোনো চৈতসিক আকারে তো নাই কোথাও, না না, মীমাংসাকে বলেছে যে প্রজ্ঞা, প্রজ্ঞা ভা মীমাংসা, তাহলে এটা যে কোনো কুশল একটা চৈতসিকের অন্তর্গত, শোভন চৈতসিকের অন্তর্গত। আর 3টা মিশ্র। ভান্তে এখানে যেটা ভান্তে জ্ঞানের কথা বলেছে, মানে প্রজ্ঞাকে বলেছে যে জ্ঞান, তো ওই জ্ঞানটা, জ্ঞানের ক্ষেত্রে তো ভান্তে কুশল অকুশল দুনো সাইডে তো কাজ করে। কুশল অকুশল দুই সাইডে কাজ করে বলতে ওটা সুবুদ্ধি কুবুদ্ধি বলি না আমরা, হ্যাঁ হ্যাঁ এটাই জাতীয়। তবে জ্ঞান শব্দটা শুধু কুশল সাইটের পক্ষ থেকে ব্যবহার করা হয়, জ্ঞান, জ্ঞানী। আচ্ছা, যাই হোক, এর পরেরটা পড়ি আমরা। আশা করি এমনি চ্যাটজিপিটির এটা শোনার কারণে সবার পরিষ্কার হয়েছে কিছুটা, না? একই লিখেছে, তেমন কোনো বেশ কম কিছু দেয় নাই, দেবনবাবু, না? প্রায় একই। শুধু ব্যবধান হচ্ছে যে ইন্দ্র এবং অধিপতির মধ্যে ব্যবধান। আমরা ইন্দ্র পড়তে গিয়ে এগুলো পরিচিত সব, এখন এটা যখন আবার পড়তেছি এখন একটু মানে বিষয়টা অন্যরকম লাগতেছে আমাদের, কিন্তু এটা পরিষ্কার করা হয়েছে যে কি ইন্দ্র একই সময় একাধিক থাকতে পারে, কিন্তু অধিপতি যখন থাকে তখন একটাই থাকে। এগুলো তো আসলে এমনিতে নর্মালি অতি সূক্ষ্ম বিষয়, ওরকম সূক্ষ্মতা অর্জন করলে তখন আমরা নিজেরাই এগুলো প্রত্যক্ষ হব, তখন অধিপতি কোনটা হয় বা কোনটা কিভাবে কাজ করতেছে এগুলো। ভান্তে এখানে যদি প্রজ্ঞাটা যদি অধিপতি হয় তাহলে সেটা অবশ্যই কুশল সাইডে যাবে, অবশ্যই কুশল প্রজ্ঞা সাইডে যখন যাবে। আধিপত্য বিস্তার করে। আর যখন যদি বীর্য বা ছন্দ যখন অধিপতি হয় তখন কিন্তু সেটা কুশল সাইডেও যাবে অকুশল সাইডেও যাবে। হ্যাঁ, ঠিক আছে। উপাসিকা মায়া বড়ুয়া পড়ে আহার।
বন্ধ তো আপনার, মিউট করা। লোক পরে আহার অর্থে কি বোঝায়? যাহা নাম রূপকে উৎপন্ন করে, পরিপোষণ করে, তাহাই নাম রূপের আহার। আহারের উৎপাদিকা শক্তি থাকিলেও উপস্তম্ভন বা পরিপোষণ শক্তি ইহাতে প্রবল। প্রবলিত আহার সক্ষণীয় দ্রব্যাদি ইহা রূপাহার। অরূপ আহার কিন্তু ত্রিবিধ: স্পর্শ, চেতনা ও বিজ্ঞান। প্রবলিত আহার রূপ কায়ের সন্ততির কারণ। কর্মফলে রূপ কায়ের উৎপত্তি হইলেও উহার পোষণ ও সন্ততির জড় আহারের প্রয়োজন, যেন ইহা পূর্ণ আয়ুষ্কাল অবিচ্ছেদ্যে যাপন করিতে পারে। রূপ কায় রূপাহারই খোঁজে। 2. স্পর্শ বেদনার আহার। বেদনা স্পর্শই খোঁজে। স্পর্শ সুখ বেদনা জন্মাইয়া সেই বেদনা উপভোগের জন্য সত্যগণের তৃষ্ণা উপাদান ও কর্ম উৎপত্তির কারণ হয়। 3 নম্বর চেতনাহার 29 প্রকার কুশলাকুশল লোকীয় চিত্ত। ইহার অপর নাম কর্ম বা সংস্কার বা কর্মভব, এবং ইহা বিজ্ঞান বা বিপাক চিত্তের আহার। বিপাক ও কর্ম সম্ভব। 4. বিজ্ঞানাহার 19 প্রকার প্রতিসন্ধি চিত্ত। ইহা নাম রূপ সরায়তন ও স্পর্শের আহার। স্পর্শ, চেতনা ও বিজ্ঞান এই 3 নামাহারের বলে জীবন চক্র অবিচ্ছিন্ন আবর্তিত হইতেছে। স্পর্শাহার চেতনাহার বিজ্ঞানাহারকে, পুনরূপী বিজ্ঞানাহার স্পর্শাহারকে পোষণ করিতেছে। রূপাহার রূপকায়কে সঞ্জীবিত রাখিয়া চলিয়াছে। এই চতুর্বিধ আহারের বলে পঞ্চস্কন্ধ অবিচ্ছিন্ন চ্যুতি প্রতিসন্ধির মধ্য দিয়া সংরক্ষিত হইতেছে। এই আহারের নিরোধে পঞ্চ উপাদান স্কন্ধ বা দুঃখ নিরুদ্ধ হয়। পঞ্চ উপাদান স্কন্ধ এবং দুঃখ অভিন্ন। সংকীর্তেন পঞ্চ উপাদান স্কন্ধাপি দুঃখা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। এটা আহার নিরোধেই যাবতীয় দুঃখ রাশি নিরোধ। অত্যন্ত একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। আহার অর্থে কি বোঝায়? যাহা নাম রূপকে উৎপন্ন করে, পরিপোষণ করে, তাহাই হচ্ছে নাম রূপের আহার। অর্থাৎ এখানে আহার কাকে বলে সেটা বলছে যে অর্থাৎ নাম রূপ, আমাদের যে নাম এবং রূপকে এটা উৎপন্ন করতে সাহায্য করে এবং সেটা পরিপোষণ মানে সেটাকে বাঁচিয়ে তুলতেও বাঁচিয়ে রাখে বা সাহায্য করে, সেটাই হচ্ছে যে নাম রূপের আহার। নাম এবং রূপের। এদূর পর্যন্ত বোঝা গেছে না? আমি তো পুরো বুঝছেন এদূর পর্যন্ত না? হ্যাঁ বানতে বুঝছি। তারপরে
তারপরে আহারের উৎপাদিকা উপস্তম্ভন পরিপোষণ শক্তি ইহাতে প্রবল। মানে আহারের উৎপাদিকা শক্তি থাকলেও মানে আহারের উৎপাদন ক্ষমতা, এই আহারের উৎপাদন ক্ষমতা থাকলেও উপস্তম্ভন বা পরিপোষণ শক্তিই ইহাতে প্রবল। নামরূপকে উৎপন্ন করে পরিপোষণ করে, তাহাই নামরূপের আহার। তাইলে উৎপাদিকা শক্তি তো আছেও, কিন্তু আহারের মধ্যে কোন শক্তিটা বেশি প্রবল বলতেছে? পরিপোষণ শক্তিটা প্রবল, এটাই তো না? আহারের দুইটা শক্তি আছে, একটা হচ্ছে যে উৎপাদন করা উৎপাদিকা শক্তি, উপস্তম্ভন করা বা পরিপোষণ করা পরিপোষণ শক্তি, প্রতিপালন শক্তি আর কি। কিন্তু পরিপোষণ বা প্রতিপালন শক্তিটাই হচ্ছে যে এখানে বেশি প্রবল আহারের। কাকে উপস্তম্ভন করে, কাকে প্রতিপালন করে যে অমিতা বড়ুয়া? নামরূপকে। হ্যাঁ, নামরূপকে। তাইলে এখানে সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে নাম কি রূপ কি বলে। নাম হচ্ছে যে 52 প্রকার চৈতসিক, তারপর রূপ হচ্ছে 28 প্রকার রূপ, এগুলো। তাহলে এই নামগুলো কি আহার খায়? আহার লাগে? নামগুলো এখানে যে বিভিন্ন চৈতসিকের, আমরা চৈতসিকের মাধ্যমে যেগুলো দেখি, এখানে তো অনেকগুলো দেখি স্পর্শ আহার, তারপর চেতন আহার, 4 প্রকার দেখছি না, এগুলোর মাধ্যমে মানে পরিপোষণ করে। এনি বড়ুয়া ঠিক এই জায়গাটা একটু বিশ্লেষণ করো, অমিতা বড়ুয়া বুঝছে, সবার জন্য বলো। রূপের হচ্ছে যে অর্থাৎ নাম, এবং রূপটা হচ্ছে যে অর্থাৎ এই শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যে খাবার করি সেটাকেই মানে রূপ বলছে। আর নাম হচ্ছে যে আমাদের মানসিক অবস্থা। হ্যাঁ, তারপরে তারপর আরো বলতে হবে। মানে আমি এখানে যেটা করতে চাচ্ছি, আমাদের রূপে যেমন আহার লাগে, রূপকে বাঁচিয়ে রাখার জন্য যেমন রূপের আহার লাগে, নামকে বাঁচিয়ে রাখার জন্য এই নামের আহার লাগবে। রূপের আহার শুধু রূপই, আর নামের আহার নামই। নামে রূপ খেতে পারে না, রূপে নাম খেতে পারে না। খাবার বিষয় বললে আমরা সরাসরি জিভের ব্যাপার চলে আসতেছে, এটা রূপের পক্ষ থেকে ওই সাইড হবে আর কি। যাই হোক, এটা আমরা নিচে আস্তে আস্তে আলোচনায় আসতেছি।
দীপেন বাবু, এটার জন্য একটা আপনি আর চার্ট বার করে রাখেন এআই থেকে। এটা আমরা পরে একটু করে পড়ে নেব। এনে তারপরের লাইন। কিসের চার্ট? এই তো এটা আহার সম্পর্কে, আহারগুলো আবৃত্তি করেন তো শিল্পী বড়ুয়া। আহার, কবলিখিত আহার, স্পর্শ আহার, চেতনা আহার, বিজ্ঞান আহার। উপাসিকা চন্দনা বড়ুয়া, এগুলো লিখে রাখিয়েন, বুঝছেন? এগুলো লাগবে, এগুলো সবগুলো আলাদা আলাদা করে প্রত্যেকটা ইয়ে আছে, এমনিও লেখা আছে বইয়ে, কিন্তু আপনি খুঁজে পাইতে হঠাৎ সমস্যা হয়ে যাবে। এগুলো খাতার মধ্যে সবার চার্ট করা আছে, আপনি এগুলো চার্ট বানিয়ে ফেলিয়ে। হ্যাঁ, তারপরে কবলীকৃত আহার ভক্ষণীয় দ্রব্যাদি, ইহা রূপাহার। আর অরূপ আহার কিন্তু ত্রিবিধ: স্পর্শ, চেতনা ও বিজ্ঞান। কবলীকৃত আহার মানে অর্থাৎ আমরা যে খাবারটা গ্রহণ করি বা আমরা যে খাবারটা খাই মুখের মাধ্যমে, এটাকে বলে যে কবলীকৃত আহার। আর এটাকে বলছে যে রূপ। আর নাম আহার বা অরূপ আহার হচ্ছে যে আর তিনটা: স্পর্শ আহার, চেতনা আহার আর বিজ্ঞান আহার। কবলীকৃত আহার রূপকায়ের সন্ততির কারণ। বিজ্ঞান আহার সম্পর্কে একটু বর্ণনা করতে পারবে? বান্ধে এটা নিচে নিচে আছে তো বান্ধে, আলোচনা সব একটার পর একটা আসতেছে তো। হ্যাঁ, ঠিক আছে। কবলীকৃত আহার, বান্ধে কবলীকৃত আহার আহার হচ্ছে যে আমরা যে খাবারটা গ্রহণ করি, যে খাবারটা আমরা খাই বেঁচে থাকার জন্য, ওটাকে তো কবলীকৃত আহার বলে। যেটা লেখা আছে পড়ো। কবলীকৃত আহার রূপকায়ের সন্ততির কারণ। কর্ম, এখানে শুধু একটা কর্ম বিষয় দিয়েছে, কিন্তু এইগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, এটা দুইটা দেয় নাই, সন্ততির উপকায়ের সন্ততির কারণ। উৎপত্তির কারণ দেয় নাই, ঠিক আছে? আমরা দুইটা মানে সাইড হ্যাঁ পাইছিলাম না, হ্যাঁ উৎপত্তি এটা এবং উৎপত্তি এবং প্রতিপালন দুইটা। এটা হচ্ছে যে প্রতিপালন, সন্ততি বা ওটাকে স্তম্ভন করে রাখা, ধরে রাখার প্রক্রিয়া। এটা শুধু কবলীকৃত আহারের একটা সাইড আমরা দেখতে পাচ্ছি এখানে, না? ভান্তে এখানে নিচের লাইনে বলছে তো, কর্মফলের রূপকায়ের উৎপত্তি হইলেও, কর্মফলের রূপকায়ের উৎপত্তি হইলেও উহার পোষণ ও সন্ততির জড় আহারের প্রয়োজন, যেন ইহা পূর্ণ আয়ুষ্কাল অবিচ্ছেদে যাপন করিতে পারে। রূপকায় রূপ আহারে গুঁজে। তাহলে উৎপত্তি করার ক্ষমতা এই কবলীকৃত আহারের নাই, এটাই তো প্রমাণিত এই কথাতে, না? কবলীকৃত আহার শুধু পোষণ করতে পারে, লালন করতে পারে আমাদের রাখার জন্য। হ্যাঁ, এদ্দুর অমিতা বড়ুয়া এদ্দুর পর্যন্ত বুঝছেন না? পুতুল বাবু এদ্দুর পর্যন্ত বুঝছেন না? ঠিক আছে, না বুঝলে বলিয়েন। তারপরে স্পর্শ বেদনা আহার।
বেদনা স্পর্শই খুঁজে, স্পর্শ সুখ বেদনা জন্মাইয়া, সেই বেদনার উপভোগের জন্য সত্যগণের তৃষ্ণা উপাদান ও কর্ম উৎপত্তির কারণ হয়। ভান্তে স্পর্শ মানে হচ্ছে যে অর্থাৎ যে আমাদের ষড় ইন্দ্রিয়ের মাধ্যমে, অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয়ের মাধ্যমে যে আলম্বনের যে স্পর্শটা হয়, ওই স্পর্শ থেকে যে আমাদের একটা অনুভূতি উৎপন্ন হয়, বা সুখ অনুভূতি বা দুঃখ অনুভূতি, সেই অনুভূতি থেকে বলতেছে যে মানে একটা তো তৃষ্ণা উৎপন্ন হয় অনুভূতি থেকে, বেদনা। এবং সেটাই আমাদেরকে মানে আমাদের কর্ম করার জন্য, মানে আমাদের কর্মটা ওখান থেকে উৎপত্তি হয় বা কর্ম করার ইচ্ছাটা জন্মায়। এটাই বলছে যে মনে হয়। আগেরটা আবার দেখো, কবলীকৃত আহার, এটা খায় কে? ওই রূপে খায়, রূপে খাই। ঠিক আছে। এই স্পর্শ আহার, এটাকেও যদি আহার, যেহেতু আহার বলা হয়েছে এটাকে, তাহলে এটা কে খায়? এটা খায় যে ওই বেদনায়, বেদনায় খাই যে। বুঝা গেছে? তাহলে স্পর্শ হচ্ছে যে বেদনার আহার। এই জন্য এমনি নর্মালি মিলতেছে কিনা, এমনিও তো আমরা স্পর্শের কারণেই বেদনা উৎপত্তি হয়, ঠিক আছে। ওই স্পর্শ বেদনায়, ওই সিস্টেম মতে স্পর্শ বেদনার আহার। স্পর্শকে বেদনায় ভক্ষণ করে বেদনা স্পর্শই খুঁজে, আর এই বেদনায় স্পর্শকেই খুঁজে। স্পর্শ খেতে পারলেই, স্পর্শ হইলেই বেদনা উৎপত্তি হতে পারে যায়, খুঁজে। স্পর্শ সুখ বেদনা জন্মাইয়া, সেই বেদনা উপভোগের জন্য সত্যগণের তৃষ্ণা উপাদান ও কর্ম উৎপত্তির কারণ হয়। একটা লেখছে শুধু এখানে আমাদেরকে বেদনা বলতে তিনটাই কিন্তু এখানে একইভাবে প্রতীয়মান হতে পারতেছে, এনে খেয়াল করো পারতেছে কিনা। দুঃখ বেদনা জন্মাইয়া, উপেক্ষা বেদনা জন্মাইয়া, সব কথা হতে পারে কিনা? পুরো লাইনের সুখ লেখছে তো, পানতে হ্যাঁ পারে। হ্যাঁ, তো কিন্তু সুখ বেদনা লেখছে বলে শুধু একটা বুঝলে হবে না, একটা একটা বুঝতে না হবে বোঝার না। জন্য আমাদেরকে একটা এখানে হাইফেন দেওয়া আছে। হাইফেন দেওয়ার অর্থ হচ্ছে যে মানে তিনটাকেই বুঝতে হবে। আমি তো বলবো এগুলো না বুঝলে অসুবিধা আছে। সেই বেদনা উপভোগের জন্য সত্যগণের তৃষ্ণা উপাদান, সত্যগণের তৃষ্ণা উপাদান, ওই বেদনাকে উপভোগ করার জন্যে সত্যগণের তৃষ্ণা উপাদান ও কর্ম উৎপত্তির কারণ। তৃষ্ণা উপাদান ও কর্ম উৎপত্তির কারণ, ওই যে ভব, উৎপত্তি ভব, কর্মভব আমরা পড়ছিলাম যে এই কর্ম উৎপত্তির কারণ, এটা ওই স্পর্শটা পুরা সিস্টেম করে, মানে ওই স্পর্শটা কিভাবে কোথায় পর্যন্ত গড়ায় এটা লেখা হয়েছে এখানে। বানতে হ্যাঁ, নিচে সেটা বলেছে। তারপরে 3 নাম্বার, চেতনাহার 29 প্রকার কুশলাকুশল লোকীয় চিত্ত, ইহার অপর নাম হচ্ছে কর্ম সংস্কার বা কর্মভব।
এবং ইহা 29 প্রকার বিজ্ঞান কুশলাকুশল চিত্তগুলো অমিতাপুরও বুঝাই দেন। বান্দা অকুশলের মধ্যে যদি আমরা ধরি তাহলে এখানে দ্বাদশ অকুশল, তারপর এখানে মহাকুশলের এখানে 8টা, তাহলে এখানে 20টা, আর 9টা কোনগুলো হবে? এটা এখানে এনে কুশলের মধ্যে 24 কুশল 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 অকুশলের 12টা আসবে। অকুশলের আবার মহাকুশলের 8টা, 20টা, তারপর এখানে অহেতুকের মধ্যে না, অহেতুক আসবে না এখানে। আচ্ছা, কুশল 5টা আসবে, অপবচরের কুশল 5টা। আচ্ছা ঠিক আছে। রূপবচরের কুশল 5টা, 25টা, আর অরূপবচরের 4টা, 29টা। এই 29টা হচ্ছে যে ও কর্ম উৎপত্তির কারণ হয় এভাবে। আর এখানে হচ্ছে চেতনাহার কোনটাকে বলতেছে এখন? চেতনাহার হচ্ছে যে 29 প্রকার এই লোকীয় চিত্তগুলো, এগুলো হচ্ছে চেতনাহার। চেতনাহার বললে মাত্র এইগুলো মনে রাখতে হবে। তারপরে ভান্তে এখানে বলছে যে ভান্তে কর্ম সংস্কার বা কর্মভব, ভব এই চেতনাহার 29 প্রকার কুশলের কারণে কিন্তু এই সংস্কারটা উৎপন্ন করে, মানে কর্মভব করায়। এবং ইহা বিজ্ঞান বা বিপাক চিত্তের আহার। হ্যাঁ, বিপাক ও কর্ম সম্ভব। ভান্তে এখানে বিপাক চিত্তের আবার পড়ো, এমনি নরমালি বুঝার মতো করেই লেখা আছে, কোনো কিছু ব্যতিক্রম করে লেখা নেই। দেখো প্রথমে হচ্ছে তুমি আহাত চিনছো, চেতন আহাত চিনছো। এখন এটাকে আরো একটা নামেও ডাকা যায়, ইহার অপর নাম, আরেকটা নাম কর্ম বা সংস্কার বা কর্মভব। আমরা উৎপত্তিভব কর্মভব দুইটা পড়ছিলাম না? এখানে শুধু কর্মভবটাই বুঝতে হবে, উৎপত্তিভব না। এনে বুঝা গেছে? আচ্ছা, বুঝতে পারছি, মনে পড়ছে এখন? ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এই পর্যন্ত কি চিনলাম? যে চেতন আহারটা চিনলাম, যে শুধু চেতন আহার হচ্ছে যে মূলত 29 প্রকার কুশলাকুশল লোকীয় চিত্তগুলো। ইহার অপর নাম কর্ম বা সংস্কার বা কর্মভব। যে কোনো একটা ভাবে বুঝলেই হবে, কোনো সমস্যা নাই। এবং এরপরের থেকে এগুলোর কারণে হ্যাঁ বলে এগুলোর কারণে মানে কর্ম, আমরা যেটা নতুন করে কর্ম সৃষ্টি করি এটাই হয় আর কি। বানতে এই 29টা কুশল মানে চিত্তের কারণে না, এটা না। আমরা চিনতেছি যে এখন আহার কাকে বলে। এখন আমরা প্রথমে চিনে আসছি কবলীকৃত আহার চিনছি, এবং এটা কে খায় এটা জানছি। স্পর্শ আহার চিনছি, স্পর্শ আহার কে খায় এটা জানছি। এখন আমরা চিনতেছি চেতনা আহার। আহার কি প্রথমে এটা আমরা চিনতেছি, বুঝছেন? চেতনা আহার জিনিসটা কি, এরপরে আমরা জানবো এবার কে খায় এটা, কে খেয়ে এটা কে বেঁচে থাকে। ঠিক আছে? যেমন স্পর্শ খেয়ে কে বেঁচে থাকে? বেদনা বেঁচে থাকে, বেদনা উৎপত্তি হতে পারে, বেদনা উৎপত্তি হতে পারে, ও বেঁচেও থাকে, উৎপত্তিও হয়। বুঝছেন? আমরা দুইটা বিষয় দেখেছিলাম, আহারের কারণে দুইটা বিষয় হয়। একটা হচ্ছে উৎপাদিকা শক্তি, আর একটা হচ্ছে লালন শক্তি, পালন শক্তি, দুইটা। তাইলে স্পর্শের কিন্তু এই উৎপাদিকা শক্তি আছে সরাসরি, বেদনাকে উৎপত্তি করতে পারতেছে যে কে? স্পর্শ। বুঝছেন? তাহলে এটা যে কোনো একটা শক্তি থাকলে ওটা আহারের কাজ, আহার নামে রূপান্তরিত হতে পারবে। দুইটা শক্তি থেকে যে কোনো একটা শক্তি থাকলে। এনি ঠিক আছে?
নাইলে উৎপন্ন করতে হবে, নাইলে পোষণ করতে হবে। তাইলে আমরা চেতনাহার চিনলাম। এরপরে লেখা আছে এবং ইহা বিজ্ঞান বা বিপাক চিত্তের আহার। ইহা বিজ্ঞান বা বিপাক চিত্তের আহার। বিজ্ঞান বলতে এখানে বুঝতে হবে শুধুমাত্র বিপাক চিত্তটা। বিপাক চিত্ত মনে আছে? আমাদের যখন প্রতিসন্ধিকালীন বিপাক দেয় 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান, এগুলো বিপাক বিজ্ঞান না? এছাড়াও আমাদের প্রত্যেকটা কর্ম আবার ইহজন্ম থেকে শুরু করে সারাক্ষণ ফল দেওয়ার জন্য প্রস্তুত থাকে। শুধু প্রতিসন্ধির আকারে ফল দেয় এমন তো না, সারাক্ষণ তো আমাদেরকে ফল দেয়। স্থানকাল পাত্রভেদে ফলটা ভিন্ন রকম ভিন্নভাবে হয় আর কি। যেমন আমরা হত্যা করি, যে হত্যার ফল ইহজীবনে আসে কি? আসতে পারে কি? আমরা যারা মদ্যপান করি, হত্যা করি, ব্যভিচারাদি করি, এগুলো ইহজীবনে আসার ফলগুলো পাওয়ার সম্ভাবনা আছে কি? হয় কি? হ্যাঁ, হতে পারে। ইহজীবনেও পাওয়া যেতে পারে। এটার কারণে সামাজিক একটা আমাদের অবক্ষয়, সামাজিক দুর্নাম, মিথ্যাবাদী হিসাবে, চোর হিসাবে, এগুলোও এক জাতীয় বিপাক। তবে এটা সরাসরি এই বিপাক সেই বিপাক না, একটু বেশ কম আছে। কিন্তু এখানে কিন্তু একটু কথা আছে। হ্যাঁ, বিপাক জিনিসটা অটোমেটিক ভাবে একটা সিস্টেম হয়ে যাবে। এটা পুরোপুরি ওই মানে আমাদের ভবাঙ্গ থেকে গিয়ে পুরো বিষয়টা একটা সিস্টেম করে আমাদের ভোগ করার একটা ব্যাপার উৎপত্তি হয়ে যাবে। ওটা বিপাকেরই অংশ, যেটা আমাদের সামাজিক অবক্ষয় ঘটে, এটা বিপাকেরই অংশ, বিপাকের মতোই। তবে সরাসরি আমরা যে বিপাক সম্পর্কে জানি, ফল দেওয়া অটোমেটিক ভাবে, কেন বলছি সামাজিক অবক্ষয়? এটা অনেক সময় দেশভেদে, কালভেদে বা ওই মানুষের অবস্থান ভেদে এটা অনেক সময় সে পায় না। কিন্তু যখন ওই বিপাকটা উৎপন্ন হয় তখন কিন্তু ওই জাতীয় বিষয়গুলো ওইভাবে সে পায়। এই জন্য বলছি এই বিপাকগুলো আবার দেশ, কাল, পাত্রভেদে এটা বিভিন্ন আকারে ওই ফলগুলো পেয়ে থাকে। আচ্ছা, এই বিষয়ে এখন না, অবশ্য আরো পরে আলোচনাতে থাকবে। এই বিপাক চিত্তেরই আহার হচ্ছে যে এই চেতনা। ওই বিপাক চিত্তই মানে উৎপাদিকা শক্তি। এটা এখানে হচ্ছে যে উৎপাদিকা শক্তি। এই চেতনাহারের উৎপাদিকা শক্তি হচ্ছে যে ও ওই বিপাক চিত্ত বানাইতে পারে। আজকে দূর পর্যন্ত থাকুক, অনেক তো লেট হয়ে গেছে। উপাসক দিবেন বাবা, আপনি যেটা ইয়ে করছেন এটা সেভ করে রাখেন, এটা আমরা এর পরের সপ্তাহে শুনবো, বুঝছে? এগুলো সবগুলো নিয়ে মানে নতুন ভাবে এখানে লেখা আছে, কিন্তু প্রত্যেকটাই স্পর্শ আহার সম্পর্কে, চেতনা আহার সম্পর্কে। ওখানে যদি লেখা না থাকে আপনি আবার এগুলো স্পেশাল ভাবে জিজ্ঞেস করে করে বের করে রাখবেন, ঠিক আছে? সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি,
এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 প্রকাশা বন্দামি ভান্তে কারতেনা কাতাং শাপাং অপরাধাং কামাতো মে ভান্তে দ্যোতিয়ম্পি